বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2026-28 মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল 9:30 থেকে বিএফডিসি প্রাঙ্গণে কড়া নিরাপত্তায় ভোট দিচ্ছেন শিল্পীরা, যা চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। দুই প্যানেলের প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন ঘিরে সৃষ্টি হয়েছে বাড়তি উত্তেজনা। নির্বাচন কমিশনার কিবরিয়া লিপু জানান, পরিবেশ এখন পর্যন্ত সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুষ্ঠু রয়েছে। এবারের নির্বাচনে মূল লড়াই হচ্ছে দুটি প্যানেলের মধ্যে। আরমান মুক্তি প্যানেল থেকে সভাপতি পদে অভিনেতা আরমান ও সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি লড়ছেন। অন্যদিকে শিবাশানু জয় চৌধুরী প্যানেল থেকে সভাপতি প্রার্থী শিবাশানু ও সাধারণ সম্পাদক প্রার্থী জয় চৌধুরী। দুই প্যানেলেই নতুন ইলিয়াস কোবরা, ডিএ তায়েব ও রোজিনার মতো এক ঝাঁক তারকা প্রার্থী রয়েছেন। সকাল থেকে যেভাবে ভোটাররা আসছে, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং সবার বেশ ভালো সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ যদি এরকম বজায় থাকে সারাটা দিন, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশা করি। এবং নির্বাচনটা এলেই এটা ঈদের আনন্দ বিরাজ করে আমাদের মাঝে, আর এই আনন্দটা আমরা খুব উপভোগ। অনেক শান্ত, অনেক সুষ্ঠু সুন্দর পরিবেশ এবং সবার মধ্যে হৃদ্রতা। দেশে একই সঙ্গে আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু হামের প্রকোপ। বর্ষা শুরু হতেই জ্যামিতিক হারে বাড়ছে এডিস মশাবাহিত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, যার বড় অংশই শিশু। 3.5 মাস ধরে দেশে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে 1119 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15 মার্চ থেকে 2 জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট 724 শিশুর প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ল্যাব টেস্টে 93 জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে খুলনা বিভাগে এই পর্যন্ত 7232 জন হাম রোগী শনাক্ত এবং 29 জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে 87 জন চিকিৎসাধীন থাকলেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নেই আলাদা ওয়ার্ড বা মশারির ব্যবস্থা। এতে হাসপাতালের ভিতরে ডেঙ্গুর বিস্তার বাড়ার তীব্র আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা ডেঙ্গু প্রতিরোধে, মশার বংশবিস্তার রোধ এবং শিশুদের হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত চিকিৎসকদের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন। খুলনা থেকে এখানে আসছি, এখানে আসার পরে ট্রিটমেন্ট করার পরে এখন আলহামদুলিল্লাহ সুস্থর দিকে গেছি। আল্লাহর রহমতে এখন অতি তাড়াতাড়ি মনে হয় বাসায় যেতে পারবো। তো এখানে আসার পরে আসলে যে পরিমাণে বাচ্চা কাচ্চা দেখতেছি, অনেক বাচ্চা কাচ্চা, তো সেই তুলনামূলক বেড নেই, বেড খুবই কম, কিন্তু বাচ্চা রোগীর সংখ্যা অনেক বেশি। তো চিকিৎসা সেবা মোটামুটি পাওয়া যাচ্ছে, কিন্তু যাইতে পারে এখন বাচ্চা তো মানে একটু ভালো কোনো রকমের আছে কি পুরো সুস্থ হলে একটু বাড়ি যাবে। প্রবেশপত্র না পাওয়ায় বগুড়া ও নাটোরের দুটি কলেজের 18 জন এইচএসসি পরীক্ষার্থী অবশেষে বিশেষ ব্যবস্থায় আগামীকাল থেকে পরীক্ষায় বসতে পারছে। রাজশাহী শিক্ষা বোর্ড আজ জরুরি ভিত্তিতে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে তারা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নিতে পারবে। কলেজের অসাধু কর্মচারীদের টাকা আত্মসাৎ ও প্রতারণার কারণে এই শিক্ষার্থীরা প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি। ভুক্তভোগীদের মধ্যে বগুড়ার মহাস্থান মাহিসোয়ার ডিগ্রি কলেজের 10 জন এবং নাটোরের আব্দুলপুর সরকারি কলেজের 8 জন শিক্ষার্থী রয়েছেন। শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ডক্টর শামীম আরা চৌধুরী জানান, শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনা করে আজই তাদের রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। প্রায় 2 বছর বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আবারও ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। ভারতের সংবাদ মাধ্যম G24 জানিয়েছে, ঢাকার সঙ্গে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ির সংযোগকারী মিতালি এক্সপ্রেস শিগগিরই পুনরায় চালু হতে পারে। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে দুই দেশের মধ্যে এই আন্তর্জাতিক রেল সেবা স্থগিত ছিল। সম্প্রতি উভয় দেশের রেল কর্মকর্তাদের ইতিবাচক বৈঠকের পর রেলপথের নিরাপত্তা পরীক্ষা ও প্রযুক্তিগত প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই ট্রেনের সময়সূচি ও টিকিট বুকিংয়ের তারিখ ঘোষণা করা হতে পারে। সংশ্লিষ্টদের ধারণা, গত সপ্তাহ থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় মিতালির পাশাপাশি মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসও পর্যায়ক্রমে চালু হবে। মৌলভীবাজারে বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, মুক্তিযোদ্ধাদের মাঝে হুইলচেয়ার ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বড়লেখা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাকির হোসেনের বাস্তবায়নে সীমান্তবর্তী উত্তর শাহবাজপুরের পাল্লাতল বনশ্রী আশ্রয় প্রকল্প পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। একই দিনে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে হুইলচেয়ার এবং সংসদ সদস্যদের ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ নাসির উদ্দিন আহমদ মিঠু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার নাইমা নাদিয়া এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি নসিব আলী সহ প্রশাসনের কর্মকর্তারা। মাদারীপুরের কালকিনি উপজেলায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরিফিন নেতৃত্বে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের কানুরগাঁও খাসেরহাট সূর্যমণি চ্যানেল ও কাচিকাটা চ্যানেলে প্রায় 4 ঘণ্টা ব্যাপী অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত মোট 5টি ড্রেজার জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। জব্দ করা ড্রেজারগুলো স্থানীয় এক ইউপি সদস্যের কাছে জিম্মায় রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরিফিন জানান, নদী ও খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের উপর উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। জনবল সংকট, চিকিৎসক স্বল্পতা আর অপর্যাপ্ত সুযোগ সুবিধার মধ্যে জোড়াতালি দিয়ে চলছে মেহেরপুর 250 শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা। কাগজে কলমে এটি 250 শয্যার হাসপাতাল হলেও বাস্তবে জনবল কাঠামো এখনও 100 শয্যায় রয়ে গেছে। ফলে প্রতিদিন 400-র বেশি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন সীমিত সংখ্যক স্বাস্থ্যকর্মী। হাসপাতাল ঘুরে দেখা যায় 250টি শয্যা থাকলেও রোগীদের ঠাঁই হয় হাসপাতালের মেঝে ও বারান্দায়। ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী ভর্তি থাকায় তিল ধারণের জায়গা নেই। 250 শয্যার বিপরীতে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন 400 রোগী। গুরুত্বপূর্ণ পদে চিকিৎসক না থাকায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। সিনিয়র মেডিসিন কনসালটেন্টের পদটি দীর্ঘদিন ধরে শূন্য। একমাত্র অ্যানেস্থেসিস্টের বদলি হয়ে যাওয়ায় বর্তমানে সব ধরনের বড় অস্ত্রোপচার বন্ধ রয়েছে। এছাড়া 2 জন শিশু কনসালটেন্টের জায়গায় রয়েছে মাত্র 1 জন জুনিয়র কনসালটেন্ট। 7 জন মেডিকেল অফিসারের বিপরীতে আছেন মাত্র 2 জন। অফিস সহায়কের 4টি পদই শূন্য। হাসপাতালের 3টি অ্যাম্বুলেন্সের বিপরীতে চালক আছেন মাত্র 1 জন। 5 শয্যার একটি আইসিইউ ইউনিট থাকলেও প্রয়োজনীয় জনবলের অভাবে তা চালু করা সম্ভব হচ্ছে না। নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের প্রত্যন্ত এলাকায় নারীদের স্বাবলম্বী করার জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী উদ্যোক্তাদের মাঝে মাছের পোনা, খাবার এবং গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা চত্বরে মৎস্য অধিদপ্তর দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন আক্তার, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মাসুল তালুকদার, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ সহ অনেকেই। মাদারীপুরের রাজৈরে কদমবাড়ি গণেশ পাগলের আশ্রমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গণেশ পাগলের আশ্রমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। বিশেষ অতিথি ছিলেন রাজৈ থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম। গণেশ পাগল সেবাশ্রমের কুম্ভের মেলা উদযাপন কমিটির আহ্বায়ক জীবন বোসসহ অন্যান্যরা। এর আগে কুম্ভের মেলা উদযাপন কমিটির পক্ষ থেকে মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়। পরে প্রধান অতিথি জাহানদার আলী মিয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। কক্সবাজারের উখিয়ায় জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টাকালে 50,000 পিস ইয়াবা উদ্ধার করেছে 64 বিজিবির জীবনখালী বিওপি সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে সীমান্ত পিলার BRM 17-এর দক্ষিণে ইলিয়াসের ঘের এলাকায় টহল চলাকালে বালতি হাতে এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায় বিজিবি। সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি একটি ব্যাগ ফেলে কঞ্জারপাড়া এলাকার দিকে পালিয়ে যান। পরে ব্যাগ তল্লাশি করে 5টি বায়ুরোধী প্যাকেট থাকা 50,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানায়, মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে। তরুণদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু আর্জেন্টিনা ও ব্রাজিলের লড়াই করে লাভ হবে না, আগে পেটে ভাতের ব্যবস্থা করতে হবে। আজ সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানি চুনিহারি এলাকায় সলেমান সোলার সেচ পাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল যুবকদের বাবার উপর বোঝা না হয়ে ব্যবসা বা বিভিন্ন কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার পরামর্শ দেন এবং জমি বিক্রি না করার তাগিদ দেন। মেধা খাটিয়ে নীরবে দেশের জন্য কাজ করা সলেমান আলীর প্রশংসা করে তিনি বলেন, সরকার এমন উদ্যোক্তাদের পাশে থাকবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক ও পুলিশ সুপার বেলাল হোসেন সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
ঘুরে এনে আর্জেন্টিনা ব্রাজিল লড়াই করে এনে লাভ হবে নি, বেতন ভাগ করিতে হবে। তার জন্য ইয়াং জেনারেশনকে ওই দিকে যেতে হবে, ওই উদ্ভাবন করা, ভালো ব্যবসা করা, যাতে করে নিজে ভালো চলতে পারি, বাপের উপরে আপনার বোঝা না হওয়া। আর আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মণ্ডল পাড়া মহল্লায় বিভিন্ন শপিং মল, মার্কেট, মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গির্জায় গিয়ে ধর্মপ্রাণ মানুষদের ঘুরে ঘুরে সহযোগিতা ও সমর্থন চেয়ে ভোটারদের নিকট দোয়া ও ভোট প্রার্থনা করছেন। বৃহস্পতিবার দুপুরে স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের সবচেয়ে বড় পাইকারি বাইপাইল আড়ত-এর আড়তদারদের সাথে দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। জাহাঙ্গীর আলম মণ্ডল নির্বাচনী প্রচারণায় এখন ব্যস্ত সময় পার করছেন। ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, ধামসোনা ইউনিয়নের যে কয়টা ওয়ার্ড আছে প্রতিটি ওয়ার্ডে সকলের সাথে দোয়া ও সমর্থন প্রার্থনায় গণসংযোগ করা হচ্ছে। জাহাঙ্গীর আলম মণ্ডলকে যোগ্য প্রার্থী হিসেবে ভোটের দিন এলাকাবাসী তাকেই বেছে নেবে বলে প্রত্যাশা স্থানীয়দের। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলতি অর্থ বছরে বিভিন্ন জাতের আখ চাষ করে কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। ভালো ফলন ও ভালো দাম পাওয়ায় কৃষকদের মাঝে আখ চাষে দিন দিন আগ্রহ বাড়ছে। উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে এই উপজেলায় মোট 20 হেক্টর জমিতে আখ চাষের আবাদ হয়েছে, যা গতবারের চেয়ে 2 হেক্টর বেশি। জমি তৈরি, চারা কেনা ও লাগানো আর পরিচর্যায় বিঘা প্রতি প্রায় 1,25,000 টাকা খরচ হয় এবং বিঘায় 1,20,000 টাকা লাভের আশা করছেন কৃষকেরা। প্রতি পিচ আখ পাইকারিভাবে 40 থেকে 50 টাকায় বিক্রি করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, ইতোমধ্যে কৃষি অফিস থেকে আখ ক্ষেত পরিদর্শন করে কৃষকদের নানা পরামর্শ দেওয়া হয়েছে। সপ্তাহের ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বাজারে চাল, ডাল, তেল ও ডিমের দাম স্থিতিশীল থাকলেও মাছ, মাংস এবং কিছু সবজির চড়া দামে বিপাকে পড়েছেন সীমিত আয়ের মানুষ। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ স্বাভাবিক থাকলেও আগামীতে দাম কমতে পারে। এদিকে সপ্তাহের ব্যবধানে রাজশাহীর বাজারে মাছ ও মুরগির দাম আরও বেড়েছে। কেজিতে 40 টাকা বেড়ে মাঝারি রুই 320 টাকা এবং ব্রয়লার 210 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া 50 টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 310 টাকায়। সবজি বাজার স্থিতিশীল থাকলেও কেজিতে 40 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 80 টাকায়। বিক্রেতারা সরবরাহ ঘাটতির কথা বললেও ক্রেতাদের অভিযোগ, বাজার সিন্ডিকেট আবারও মাথাছাড়া দিয়ে উঠেছে। নর্মালি আমি একটু এই বাজারে কমই আসি, বাট যখন একা আসি তখন আসি, বাট হাজব্যান্ডকে যখন নিয়ে আসি তখন এখানে আসি, কারণ আমার কাছে মনে হয় যে এইভাবে ঘুরে ঘুরে বাজার করার ভিতরে একটা অন্যরকম মজা আছে। যে কোনো জিনিসের দাম মানে ক্রেতাদের নাগালের বাইরে, আমরা মানে সংসার চালাইতে হিমশিম খাচ্ছি আমরা। বাজার মোটামুটি সবজির দাম অনেক বেশি আগের চেয়ে, আসলে বেশি সব। আজকে শুক্রবার বিদায় মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু আছে আর কি, ভালো খারাপ না। আর সব জিনিসেরই তো দাম একটু মোটামুটি বাড়তি। কাস্টমার নাই, বেচা কিনে অবস্থা খুব খারাপ। বাজার ফাঁকা, দেখেন না শুক্রবারে কাস্টমারের ভিড় থাকে আর শুক্রবারে একদম ফাঁকা বাজার। আগে বেচা কেনা হয়তো কিছুটা, আগে যেখানে 2 লাখ 3 লাখ টাকা সেল করতে পারতাম প্রতিদিন, এখন আপনার 50,000 60,000 টাকা বেচা করতে খুবই কষ্ট হইতেছে। দেশের 8টি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। অঞ্চলগুলো হলো খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঢাকায় আজ বাতাসের আর্দ্রতা 89% এবং গত 24 ঘন্টায় 3 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।